হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিশা সিএসসি। আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য সেন্টেন্স। একদম গ্রামারের বেসিক চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার, সেটা হলো দ্য সেন্টেন্স। খুবই ইজি, তোমরা অনেক ছোট থেকে এটা নিয়ে আলোচনা করে আসছো, শিখে আসছো, পড়ে আসছো, তো সেটা নিয়েই আজকে আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেলটি আজকে নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে রাখো, কেমন? তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। দেখো, প্রথমেই আমাদের সেন্টেন্স বলতে গেলে প্রথমেই যদি আমরা বলি যে কাকে বলে সেন্টেন্স, ডেফিনেশন অফ আ সেন্টেন্স, তোমরা প্রথমেই কিন্তু কি বলবে যে আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, রাইট? ছোট থেকে আমরা শিখে আসছি যে কতগুলো শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়। হ্যাঁ, এটা একদমই ঠিক যে কতগুলো শব্দ মিলেই একটা বাক্য তৈরি হয়, কিন্তু এটা পারফেক্ট বা কমপ্লিট ডেফিনেশন অফ আ সেন্টেন্স কিন্তু নয়। এটা দিয়ে কিন্তু আমরা বাক্যের কমপ্লিট ডেফিনেশনটা বোঝাতে পারি না। কমপ্লিট ডেফিনেশনটা কি সেটা একটু স্ক্রিনে তোমরা দেখো। বলছে দেখো, আ গ্রুপ অফ ওয়ার্ডস সো অ্যারেঞ্জড অ্যাজ টু মেক কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। ওকে, তাহলে কতগুলো শব্দ এমনভাবে অ্যারেঞ্জ করা হবে, পারফেক্টলি একটা অর্ডার মেনটেন করে অ্যারেঞ্জ করা হবে যাতে কিনা একটা কমপ্লিট সেন্স কনভে করবে, কেমন? তখনই কিন্তু সেটা একটা বাক্য হবে। ধরো আমি বললাম যে রাম গোজ টু স্কুল ডেইলি, তো এটা কিন্তু একটা কারেক্ট সেন্টেন্স, তাই না? কিন্তু এই বাক্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো ব্যবহার করেই আমি যদি বলি এরকমভাবে, লাইক গোজ রাম ডেইলি স্কুল, তাহলে কিন্তু এটা একটা বাক্য হবে না, এটা কিন্তু একটা ইনকারেক্ট বাক্য। কেন? কারণ এই যে শব্দগুলো সেগুলো কিন্তু পারফেক্ট অর্ডারে বসেনি এবং তার জন্য কিন্তু কোনো কমপ্লিট সেন্স কনভে করতে পারছে না, ক্লিয়ার সেন্স। রাদার কমপ্লিট বলার থেকে আমি বলবো যে ক্লিয়ার সেন্স বলো, কেমন? তাহলে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটা ক্লিয়ার মিনিং কনভে করে, মনের ভাবটাকে ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারে, তখনই কিন্তু আমরা তাকে বাক্য বলবো। হলো? তো এই হলো আমাদের বাক্যের একদম বেসিক, যাকে কাকে বলে বা ডেফিনেশন যেটা বলো সেটা। এবারে এসো যে সেন্টেন্স কত রকমের হয়। এই যে আমি বললাম যে বাক্যের তাহলে মেন কাজটা কি? আমাদের মনের ভাব প্রকাশ করা, তাই তো? এখন মনের ভাব প্রকাশের জন্য কিন্তু বিভিন্ন রকমের বাক্যের প্রয়োজন। আমরা যখন কারোর সাথে কথা বলি বা তোমাদেরকে এই যে এত কিছু বোঝাচ্ছি, তখন কিন্তু বা কোনো গল্প করছি, যা কিছু করি, তখন কিন্তু আমরা কি করি, বিভিন্ন রকমের বাক্য মধ্যে দিয়ে কিন্তু কথা বলি। কখনো আমরা প্রশ্ন করি, কখনো আমরা নর্মাল কথা বলি, কখনো আমরা কাউকে উইশ করি, কাউকে অনুরোধ করি, কাউকে কমান্ড দিই, কেমন? তো বিভিন্ন রকমের এই যে বাক্য আমরা ব্যবহার করছি, তো তাদের এই ফাংশন অনুযায়ী, তাদের রোল অনুযায়ী আমরা কিন্তু বাক্যকে মেজরলি যদি বলো 4টে ভাগে ভাগ করতে পারি। তো 4 রকমের বাক্য কিন্তু আমরা পাই। সেন্টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু four major classes, কেমন? there are 4 different kinds of sentences. আমি বারবার মেজর কথাটা বলছি, তার কারণ আছে। কারণ মেজরলি যদি বলো যে 4 রকমের বাক্য, এছাড়াও কিন্তু আরও 1 রকমের বাক্য হয়, সেটা আমি পরে বলবো। তাহলে আগে আমরা 4টে যে মেন যে 4 রকমের বাক্যের কথা আমি বলছি সেটা পড়ি, কেমন? তো ফার্স্ট দেখো, ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কেমন? এটাকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্টও বলে থাকি। বাংলাতে বলা হয় বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের প্রথম ক্যাটাগরি সেন্টেন্সে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হলো? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? এই যে তোমাদেরকে বোঝানোর জন্য আমি যে বাক্যগুলো, বর্ণনামূলক বাক্য মানে বুঝতেই পারছো, নর্মাল কথা বলার জন্য, বর্ণনা দেওয়ার জন্য, ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা যা কিছু বাক্য ব্যবহার করি সেই সবগুলোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো একটু যদি কাকে বলে দেখো তোমরা লক্ষ্য করে স্ক্রিনটা, বলছে দেখো, দোজ হুইচ সিম্পলি অ্যাফার্ম অর ডিনাই সামথিং আর কল্ড অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স। সিম্পলি কিছু তোমাকে বলছে অথবা ডিনাই করছে, হ্যাঁ, তো তাকে আমরা বলছি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আবার শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো না, এই যে 4 রকমের সেন্টেন্স বললাম এবং পরে গিয়ে আরও 1 রকমের সেন্টেন্সের কথা বলবো, এই প্রতিটা সেন্টেন্সকে কিন্তু আবার আরও দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ।
হ্যাঁ, একটা হচ্ছে হ্যাঁ বাচক আর না না বাচক। এই যে 4 রকমের বাক্য, প্রতিটা বাক্যকে আরো দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তো দেখো আমি অ্যাসার্টিভ বাক্যের 2 রকমের এক্সাম্পলই তোমাদেরকে দেখিয়েছি। একটা হচ্ছে করিম হিট হিম হার্ড, আর একটা হচ্ছে করিম ডিডন্ট হিট হিম হার্ড। তো একটা হচ্ছে হ্যাঁ বাচক আর আরেকটা হচ্ছে না বাচক। তো এই গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার নেক্সট এসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? Those which contain some comment, request, advice or prohibition are called imperative sentences. মানে যে সমস্ত বাক্য দিয়ে আমরা আদেশ করি, অনুরোধ করি, উপদেশ করি অথবা কোনো নিষেধাজ্ঞা জারি করি, কেমন? তো এই সমস্ত আদেশ, অনুরোধ, উপদেশ এইগুলো বোঝানোর জন্য আমরা যে বাক্য ব্যবহার করি সেই বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এবারে এক্সাম্পলগুলো যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখো, ক্লোজ দ্য ডোর। ফার্স্ট এক্সাম্পল দেখো, ক্লোজ দ্য ডোর, গেট আউট, বি কোয়াইট প্লিজ। তাহলে দেখো কোথাও কিন্তু আমরা সাবজেক্টকে খুঁজে পাচ্ছি না, তাই না? সাবজেক্ট যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে করিম সাবজেক্ট বলা ছিল, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু কোথাও আমাদের সাবজেক্ট থাকছে না। তো অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা হয়, সাবজেক্ট এখানে হাইট থাকে, তোমাকে ধরে নিতে হয়, এবং এখানে ইউ থাকে। অ্যাকচুয়ালি ইউ ক্লোজ দ্য ডোর, তাই না? তো সেই জন্য এখানে সাবজেক্ট ইউ এবং সেটা হাইট থাকে, কেমন? তো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাটার্ন। আমি পরের কোনো ভিডিওতে আরও সেন্টেন্স প্যাটার্ন যেখানে আলোচনা করব, সেখানে একদম ডিটেলসে কোন সেন্টেন্স কিভাবে লেখা যায় সেটা বলে দেব। এখানে আমি শুধুমাত্র কি ধরনের বাক্য, সেন্টেন্স কত রকমের হয় এবং তাদের ডেফিনেশন কি সেটাই বলছি। তো সেটাই তোমরা বুঝো, এর বাইরে আর কিছু বোঝার দরকার নেই, কেমন? তো তাহলে 3টে এক্সাম্পল কি হলো? ক্লোজ দ্য ডোর, গেট আউট, বি কোয়াইট প্লিজ। ওকে, নাও এবার দেখো আমরা এখনো অবধি দুখানা শিখলাম। একটা হচ্ছে অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বাক্য, আর আরেকটা শিখলে ইম্পারেটিভ মানে যার দ্বারা আমরা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এগুলো প্রকাশ করি। তো সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার নেক্সট এসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? Those which ask questions are called interrogative sentences. তো এটা নিয়ে বলার কিছুই নেই। আমরা প্রশ্ন করার জন্য যা কিছু বাক্য ব্যবহার করি, ইন্টারোগেশনের জন্য যে সমস্ত বাক্য ব্যবহার করি তাকেই বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর বাংলাতে যদি বলো সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, কেমন? তো দেখো এক্সাম্পলগুলো একটু দেখো। Why are you late? Who is Mr. Arya? Do these sentences state anything? তো এই সবগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এবং দেখো তোমরা যে এই প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু সব সময় কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয়। হ্যাঁ, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্ন দিয়ে শেষ হবে, এবং এই বাক্যগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর একটা জিনিস একটু ফলো করো, এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে দেখো, 3টে এক্সাম্পলের মধ্যে 2টো কিন্তু WH ওয়ার্ড দিয়ে দেওয়া আছে, তাই না? আর আরেকটা কিন্তু ডু দিয়ে শুরু হয়েছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার 2 রকমের হয়, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স আর আরেকটা হচ্ছে WH কোয়েশ্চেন্স। ইয়েস নো কোয়েশ্চেন্স কোনগুলো? যেগুলো নর্মালি আমরা ডু দিয়ে বা অ্যামিজ আর বি ভার্বস দিয়ে এগুলো দিয়ে প্রশ্ন করি। হ্যাঁ, তো সেগুলোর উত্তর ডিরেক্টলি হ্যাঁ অথবা নাতে আসে। এটা হচ্ছে মেন ব্যাপার, যে যেগুলোর অ্যান্সার আমরা শুধুমাত্র হ্যাঁ বা নাতে দিতে পারি তাদেরকে আমরা বলি ইয়েস নো কোয়েশ্চেন্স। আর যেগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা বলি WH কোয়েশ্চেন্স। সেগুলোর অ্যান্সার কিন্তু একটু ফুল সেন্টেন্সে দিতে হয়, কেমন? তো এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং আবারও বলছি, প্রতিটা সেন্টেন্স, ইন্টারোগেটিভ বলো, ইম্পারেটিভ বলো, অ্যাসার্টিভ বলো, এক্সক্লামেটরি বলো, প্রতিটা সেন্টেন্সকে কিন্তু আরও 2টো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, হ্যাঁ বাচক আর না বাচক। তো চলো এবার আমরা নেক্সট পার্টে যাই, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কোনগুলো? Those which express some strong or sudden feelings are called exclamatory sentence. মানে কি? যেগুলো তোমার মনের হঠাৎ হওয়া কোনো আবেগকে প্রকাশ করে। হঠাৎ তুমি কোথাও ভয় পেলে, হঠাৎ কোনো জিনিস তোমার ভীষণ ভালো লাগলো, কোনো কিছু দেখে তোমার কষ্ট হলো, যা কিছু তোমার সাডেন যে ফিলিংসটা তোমার মনে গ্রো করছে, সেটা তুমি যে ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করো বা যে সেন্টেন্স দিয়ে এক্সপ্রেস করো তাকেই কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তো ন্যাচারালি এক্সক্লামেটরি সেন্টেন্স কিন্তু সবসময় একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে শেষ হবে। তো এটা দেখলেই তোমরা যখনই দেখবে শেষে এক্সক্লামেটরি সাইন আছে তখনই এক্সক্লামেটরি হবে, কিন্তু সবসময় নয়। অনেক ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সটার কথা আমি একটু পরে বলবো,
সেই সেন্টেন্সও অনেক সময় কিন্তু এক্সক্লামেটরি সাইন দিয়ে শেষ হয়। তাহলে তোমাকে ফলো করতে হবে যে সেন্টেন্সটা কি মিনিং কনভে করছে, যে মিনিংটা কনভে করছে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু তোমাকে কোনটা কি ধরনের সেন্টেন্স সেটা আইডেন্টিফাই করতে হবে। তো যাই হোক, এক্সক্লামেটরি সেন্টেন্সে সবসময় কি হয়, আইদার বাক্যের প্রথমে একটা এক্সক্লামেটরি ওয়ার্ড থাকে, যেমন দেখো এখানে অ্যালাস কথাটা রয়েছে, এই যে অ্যালাস এটা কিন্তু একটা এক্সক্লামেটরি ওয়ার্ড। তো প্রথমে এক্সক্লামেটরি ওয়ার্ড যদি দেওয়া থাকে তাহলে তুমি এক্সক্লামেটরি সাইনটা ওখানেই বসিয়ে দিলে। আদারওয়াইজ তুমি এই যে এইভাবে লিখছে হোয়াট আ পিটি, এইভাবেও কিন্তু তুমি লিখতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু এক্সক্লামেটরি সাইনটা কিন্তু শেষে বসছে। হ্যাঁ দেখো, WH ওয়ার্ড দিয়ে আমরা যেরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স বানালাম, আবার WH ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সও বানালাম, কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা একটু যদি ফলো করো। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স দেখো, হাউ ক্লেভার দ্য ক্রো ইজ, কেমন, হাউ ক্লেভার দ্য ক্রো ইজ, এখানে তুমি দেখো দ্য ক্রোটা সাবজেক্ট আর ইজটা ভার্ব, তাহলে আগে কিন্তু সাবজেক্ট বসেছে পরে কিন্তু ভার্ব বসেছে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি তোমরা দেখো তাহলে দেখো এইটা দেখো, হু ইজ মিস্টার আরিয়া, এখানে কিন্তু WH এর পরে ভার্বটা কিন্তু বসে গেছে, তারপর মিস্টার আরিয়া বসেছে। ক্রো এর ক্ষেত্রে যেরকম আগে দ্য ক্রো বসেছে পরে ইজ বসেছে, ইন্টারোগেটিভে কিন্তু আগে ইজ বসেছে তারপর মিস্টার আরিয়া। তো এখানেই হচ্ছে ডিফারেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু সবসময় যেটা হয় সেটা হচ্ছে ভার্ব আগে বসবে তারপরে সাবজেক্ট বসবে, কেমন। তো WH ওয়ার্ড ইউজ করেছে বলেই যে ওটা তোমার কোশ্চেন মার্কই হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সই হবে সেটা কিন্তু নয়, ফলো করবে যে তার শেষে কি পাংচুয়েশন মার্ক দেওয়া আছে, তারপরে সাবজেক্ট আগে আছে না পরে আছে, এগুলো ফলো করে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, কেমন। তো এই গেল আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এইটা হচ্ছে আমাদের চারটে যে মেজর টাইপ অফ সেন্টেন্স তোমাদেরকে বললাম, সেটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স। এই চারটে ছাড়াও আরও এক ধরনের বাক্য হয়, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। সেই অপটেটিভ সেন্টেন্স দিয়ে আমরা কি বোঝাই, অপটেটিভ সেন্টেন্স দিয়ে আমরা বোঝাই যে আমাদের কোনো উইশ, ডিজায়ার অথবা প্রেয়ার, আমাদের কোনো ইচ্ছা, কোনো প্রার্থনা, এগুলো আমরা যে বাক্য দিয়ে প্রকাশ করি তাকে বলে কিন্তু অপটেটিভ সেন্টেন্স। বোঝা গেল? এই অপটেটিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল আমি বলছি। ধরো মে দ্য কিং লিভ লং, মে দ্য কিং, এই যে মে দিয়ে আমরা যখনই কিছু উইশ করছি, মে ইউ লিভ লং, মে দ্য কিং লিভ লং, উইশ ইউ আ হ্যাপি বার্থডে, হ্যাঁ, এই যে কথাগুলো আমাদের কোনো ইচ্ছা, প্রার্থনা, উইশ, গ্রিটিংস, এগুলোকে কিন্তু আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। তাহলে এই 5 রকমের বাক্য কিন্তু ইংরেজিতে আমরা দেখি, কেমন। এছাড়াও আরও কিছু সেন্টেন্স আছে, যেমন কন্ডিশনাল সেন্টেন্স আছে, সেটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব, ওটা নিজেই একটা আলাদা ভিডিওতে বলতে হবে, শুধুমাত্র এরকম ছোট করে বলা যাবে না। তো জেনে রাখো এই 5 রকমের সেন্টেন্স আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে। শুধু তাই নয়, আমাদেরকে কিন্তু ঠিকঠাক বাক্য লিখতে এবং বলতেও হবে। তার জন্য সেন্টেন্স প্যাটার্ন নামে আমি আরেকটা ভিডিও পরে আপলোড করব, সেটা তোমরা একটু দেখবে, যেখানে প্রতিটা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে লিখতে হয় সেটা আমি বলে দেব। তো নেক্সট এসো, এখানে পয়েন্টস টু রিমেম্বার বলে আমি কিছু পয়েন্ট অ্যাড করেছি, যেটা তোমরা সবাই জানো, তবু আরেকবার মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে when writing sentences, remember that every sentence begins with a capital letter. তো সব সময় বাক্য যখন শুরু হবে সেটা কিন্তু ক্যাপিটাল লেটারেই শুরু হবে। আমি তোমাদের এটা মানে একদম ফ্র্যাঙ্কলি বলছি যে আমি অনেক বড়দের খাতাও রাইটিংয়ে চেক করেছি, এবং তারা যখন একটা এসে লিখছে আমি দেখেছি কিন্তু এসের মাঝখানে তারা কিন্তু সেন্টেন্স শুরু হচ্ছে স্মল লেটার দিয়ে, এটা আমি পেয়েছি। তো সেজন্যই আমি পয়েন্টটাকে নোট করেছি যে যখনই কিন্তু কোনো বাক্য শুরু হবে, সেটা একটা যখন প্যারাগ্রাফ লিখছো, এসে লিখছো, তার প্রথমে হোক বা মাঝখানে হোক, যেখানেই হোক না কেন, বাক্য কিন্তু সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তো আমি জানি তোমরা যারা দেখছো তারা সবাই এটা জানো, যদি কারো না জানা থাকে তারা কিন্তু এই ভুলটা আর কখনো করবে না, কেমন। তাহলে কিন্তু যিনি খাতা দেখছেন একটা ভীষণই ব্যাড ইমপ্রেশন তৈরি হবে, তুমি যতই ভালো লেখো না কেন। ওকে, তো নেক্সট দেখো নাম্বার 2, every assertive and imperative sentence ends with a full stop. তাহলে assertive and imperative sentence সবসময় কিন্তু ফুল স্টপ দিয়ে এন্ড হয়। তারপরে
এভরি ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড উইথ আ কোয়েশ্চেন মার্ক। প্রতিটা প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হয় কোয়েশ্চেন মার্ক দিয়ে। আর কি, এভরি এক্সক্লামেটরি ওয়ার্ড অর সেন্টেন্স এন্ডস উইথ অ্যান এক্সক্লামেশন মার্ক। যখনই তুমি কোনো এক্সক্লামেটরি ওয়ার্ড ব্যবহার করবে তারপরে কিন্তু সবসময় একটা এক্সক্লামেটরি সাইন তোমাকে দিতে হবে। আর এক্সক্লামেটরি ওয়ার্ড না ব্যবহার করে যদি তুমি এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করো তাহলেও কিন্তু সেই বাক্যের শেষে ফুল এক্সক্লামেটরি সাইন দিতে হবে। এখানে বলে রাখি, ধরো একটা বাক্য তুমি লিখছো এবং তার প্রথমেই তুমি এক্সক্লামেটরি ওয়ার্ডটা ব্যবহার করে ফেলেছো, তাহলে কিন্তু ওই বাক্যটার শেষে আর তোমাকে এক্সক্লামেটরি সাইন দিতে হবে না। ওই বাক্যের শেষে কিন্তু তুমি ফুল স্টপ দেবে, কারণ এক্সক্লামেটরি ওয়ার্ডের পরে কিন্তু তুমি অলরেডি এক্সক্লামেটরি সাইনটা বসিয়ে দিচ্ছ। কেমন? এটা গেল আমার 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট এখানে মেনশন করা নেই, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কিন্তু কখনো কখনো ফুল স্টপ দিয়েও শেষ হয়, আবার কখনো কখনো কিন্তু এক্সক্লামেটরি সাইন দিয়েও শেষ হয়। মানে যখন তোমার উইশটা ভীষণই একটা আবেগপ্রবণ একটা উইশ হয় তখন সেটাকে তুমি এক্সক্লামেটরি সাইন দিয়েও কিন্তু শেষ করতে পারো, আবার তুমি ফুল স্টপ দিয়েও শেষ করতে পারো। তো এই হলো 5টা পয়েন্ট। তো ইন ব্রিফ, ইন শর্ট আমি যদি বলি ভিডিওতে তোমরা কি কি শিখলে, সেটা হচ্ছে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত রকমের হয়, এবং সেই সেন্টেন্সগুলো একদম বেসিক লেখার জন্য একটা বেসিক আইডিয়া কিন্তু তোমরা পেলে। তো ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করব। আর তোমরা যারা মানে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এবং এভাবেই যদি তোমরা শিখতে চাও ইংলিশটাকে, তারা ইংলিশটাকে যদি মানে আমি বলবো যে এই যে সেন্টেন্স চ্যাপ্টারটা কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওতে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, বাট স্টিল এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিকজ দেখবে একটা একটা করে ইট গেঁথেই কিন্তু একটা বিল্ডিং তৈরি হয়। সিমিলারলি একদিনেই কিন্তু তোমরা ইংরাজিটা, যে আজকে আমি রাইটিং স্কিল কেমনভাবে রাইটিং লিখতে হয় বলে লিখতে শিখে গেলাম, বসে গেলাম, তুমি কিন্তু শিখতে পারবে না। এই জিনিসগুলো কিন্তু ভীষণ দরকার, এবং এইগুলো একসাথে শিখতে শিখতেই কিন্তু তুমি ওই অ্যাডভান্স জায়গাটা কিন্তু রিচ করতে পারবে। আর সেজন্যই কিন্তু আমি একদম বেসিক থেকে শুরু করেছি। তো যাদের মনে হবে যে একদম বেসিক থেকে তোমরা শিখতে চাইছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না। কেমন? তো আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। কেমন?